দশকের পর দশক ধরে একটা ছায়া যুদ্ধ চলছিল, মানে সামনাসামনি না বরং আড়াল থেকে। কিন্তু হঠাৎ করেই সেই ছায়াযুদ্ধ এখন একেবারে সরাসরি সংঘাতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে চাপা উত্তেজনা ছিল তা এখন পর্দার বাইরে চলে এসেছে। চলুন এই বিস্ফোরণমুখ পরিস্থিতির মূল কারণ আর এর পেছনের ঘটনাগুলো এক এক করে জেনে নেওয়া যাক। মানে এতদিন কিন্তু এই দুটো দেশ সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ এড়িয়ে চলছিল, বরং লেবানন, সিরিয়া বা গাজার মতো জায়গায় নিজেদের সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি সেই ছায়াযুদ্ধের অবসান ঘটে খোলাখুলি সামরিক সংঘাতের শুরু হয়েছে, যা কিনা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকেই একেবারে বদলে দিয়েছে। তো এই সংঘাতটা শুরু করল ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামে একটা অভিযান চালায় তারা। কারণ হিসেবে সামনে নিয়ে আসে ইরানের পারমাণবিক কর্মসূচিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষ্যমতে ইরানের পারমাণবিক বোমা বানানোর চেষ্টা রুখতে এই হামলা ছাড়া তাদের আর কোনো পথই খোলা ছিল না। আর এভাবে মঞ্চটা প্রস্তুত হয়। ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরানও কিন্তু বসে থাকেনি। তারাও খুব দ্রুত আর বেশ শক্তিশালী একটা প্রতিশোধকমূলক হামলা চালায়, যা এই সংঘাতকে একটা পুরোদস্তুর যুদ্ধের দিকে ঠেলে দেয়। সংঘাতের প্রথম কয়েক ঘণ্টা তো ছিল একেবারে নাটকীয়। ১৩ জুন সকালে ইসরায়েলের ২০০টারও বেশি যুদ্ধবিমান ইরানের ভেতরে ঢুকে হামলা চালায়। এটি কয়েক ঘণ্টার মধ্যেই ইরানও অপারেশন ট্রু প্রমিস 3-র মাধ্যমে প্রতিশোধ নেয়। শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে টার্গেট করে। পরের দিনও এই আক্রমণ চলতে থাকে এবং ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে যোগ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুদ্ধের ময়দানের পাশাপাশি তথ্যের যুদ্ধও কিন্তু বেশ জমে ওঠে। এখানে লক্ষ্য করলে দেখবেন দুই পক্ষের দেওয়া হতাহতের পরিসংখ্যানে আকাশ পাতাল তফাত। ইসরায়েল দাবি করছে তারা ইরানের টপ কমান্ডারদের হত্যা করেছে, ওদিকে ইরান দাবি করছে তারা ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ফেলে দিয়েছে। এই পরস্পর বিরোধী দাবিগুলো থেকে আসল সত্যটা খুঁজে বের করা যে কতটা কঠিন তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এমন কি হল যে যুদ্ধ বেঁধে গেল? এর মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা নিয়ে ইসরায়েলের উদ্বেগ একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। মজার ব্যাপার হল, ইসরায়েলি হামলার ঠিক আগের দিন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মানে IAEA ঘোষণা করে যে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে। এই ঘোষণাটা ইসরায়েলকে তাদের সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিকভাবে একটা শক্ত যুক্তি দাঁড় করানোর সুযোগ করে দেয়। আচ্ছা, ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারটা বুঝতে হলে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের এই ধাপগুলো একটু দেখতে হবে। দেখুন, পারমাণবিক চুক্তি অনুযায়ী তাদের কথা ছিল সমৃদ্ধিকরণের মাত্রা ৩.৬% সীমিত রাখার, কিন্তু তারা সেই সীমা ছাড়িয়ে ৬০% পৌঁছে যায়, যা পারমাণবিক বোমা বানানোর জন্য যে ৯০% দরকার তার খুবই কাছাকাছি। এই অগ্রগতিটাই ছিল ইসরায়েলের জন্য ফাইনাল ওয়ার্নিং। আর এই ৯০%ই হল সেই ম্যাজিক নম্বরটা। এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারলেই একটা দেশ পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা রাখে। ইসরায়েলের ভাষ্যমতে ইরানকে এই চূড়ান্ত সীমায় পৌঁছাতে দেওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না। এই যুদ্ধটা কিন্তু শুধু সৈন্য আর অস্ত্রের না, এটা প্রযুক্তিরও একটা দারুণ প্রদর্শনী। বিশেষ করে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ছিল এক বিরাট পরীক্ষা। এখন প্রশ্ন জাগে, শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোনের এই সম্মিলিত আক্রমণ ইসরায়েল আখের ঠেকাল কীভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে তাদের খুবই উন্নত আর বহুস্তরীয় একটা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির মধ্যে। আয়রন ডোম, এই নামটা আমরা প্রায় সবাই শুনেছি। এটা একটা অত্যন্ত কার্যকর স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। মানে রকেট বা ড্রোনের মতো ছোট হুমকিগুলোকে এটা আকাশেই ধ্বংস করে দেয়, আর এর সাকসেস রেট প্রায় ৯০%। কিন্তু আয়রন ডোম একা কাজ করে না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেকটা একটা বহুমাত্রিক বর্মের মতো, যেখানে প্রত্যেকটা স্তর আলাদা আলাদা হুমকি মোকাবেলার জন্য তৈরি। যেমন ছোটখাটো হুমকির জন্য আছে আয়রন ডোম, মাঝারি পাল্লার জন্য ডেভিড স্লিং, আর বড় ব্যালিস্টিক মিসাইল রুখতে রয়েছে অ্যারো 2 এবং অ্যারো 3। এর সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম যুক্ত হয়ে এই ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে এই দারুণ প্রযুক্তির একটা বড় দুর্বলতা হল এর অংচম খরচ। ভাবা যায়, আয়রন ডোমের প্রত্যেকটা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $৫০,০০০। ফলে শয়ে শয়ে হামলা ঠেকাতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। এই বিপুল খরচের একটা সমাধান হতে পারে আয়রন বিম। এটা একটা লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা শটের খরচ মাত্র $১,০০০-২,০০০। এটা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষার খরচ নাটকীয়ভাবে কমিয়ে আনতে পারে। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, এই শত্রুতার শুরুটা কোথায়? এই আকর্ষণিক সংঘাতকে পুরোপুরি বুঝতে হলে আমাদের এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানতে হবে।
কারণ এই শত্রুতার শিকড় আসলে অনেক গভীরে। শুনলে অবাক হতে হয় যে একসময় এই দুটি দেশ মিত্র ছিল। হ্যাঁ, ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের আগে তাদের মধ্যে বেশ ভালো কৌশলগত সহযোগিতার সম্পর্ক ছিল। কিন্তু বিপ্লবের পর ইরানের নতুন ধর্মীয় নেতৃত্ব ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা করে এবং তাদের ধ্বংসের ডাক দেয়, আর সেই থেকেই বন্ধুত্বের সম্পর্কটা চরম শত্রুতার রূপ নেয়। সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি সংঘাত এড়িয়ে অক্ষ প্রতিরোধ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নামে একটা কৌশল নেয়। এই কৌশলের অধীনে তারা লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুটিদের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা কিন্তু শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। অর্থনীতি থেকে শুরু করে ভূরাজনীতি সবকিছুই এর দ্বারা প্রভাবিত হয়েছে। যুদ্ধের প্রথম এবং সবচেয়ে সরাসরি প্রভাবটা পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। দেখা যাচ্ছে সংঘাত শুরুর সাথে সাথেই তেলের দাম 11% পর্যন্ত বেড়ে যায়, যা বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা। শুধু তেলের দামই না, বিশ্ব অর্থনীতিতে এর বহুমুখী প্রভাব দেখা গেছে। বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বেড়ে গেছে, এমনকি ক্রিপ্টোকারেন্সির বাজারেও এর প্রভাব পড়েছে। এটা আসলে এটাই প্রমাণ করে যে আজকের দুনিয়ায় কোনো সংঘাতই আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না। এই সংঘাতে বিশ্বের বড় শক্তিগুলোও কিন্তু যার যার পক্ষ নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডানের মতো দেশগুলো ইসরায়েলের প্রতিরক্ষায় সরাসরি সাহায্য করেছে। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের সাথে তাদের সম্পর্ককে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব মোকাবিলার একটা উপায় হিসেবে দেখে। ফলে এই যুদ্ধটা একটা বৃহত্তর ভূ-রাজনৈতিক খেলার মঞ্চ হয়ে উঠেছে। তো এই যে ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাতের রূপ নিল পরিস্থিতিটা, এটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। দশকের পর দশক ধরে চলে আসা এই শত্রুতা কি শেষ পর্যন্ত একটা বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে, নাকি কূটনীতি দিয়ে এর সমাধান সম্ভব হবে? উত্তরটা ভবিষ্যতের হাতে, তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্য এক নতুন এবং খুবই অনিশ্চিত অধ্যায়ে প্রবেশ করেছে।